পরদিন আজ ফারাজের আগে শেরের ঘুম ভেঙেছে। ভোরের আলো ফুটতে না ফুটতে শান এসে হাজির। শেরকে টানা হিসড়ে বিছানা থেকে তুলল সে। এত সকালে ঘুম থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও শানের বিশাল বড় সারপ্রাইজের কথা দাপটে শেষমেশ হার মানতে হলো শেরকে। অগত্যায় আড়ামোড়া ভেঙে সে শানের সঙ্গেই ঘর ছাড়ল। খানিক বাদে ফারাজ যখন চোখ মেলল, দেখল পাশের জায়গাটা শূন্য। প্রতিদিন যেখানে শেরের অগরে ঘুম দেখা যায়, আজ সেখানে কেবল তার বালিশটা আছে, কিন্তু বালিশের মালিক নেই। ফারাজ মনে মনে কিছুটা অবাকই হলো, ছেলেটা তবে আজ নিজেই উঠে পড়েছে। অরষ্টতা কাটাতে গলা ছেড়ে কাজের মেয়ে মিনাকে ডাকল সে। মিনা, এই মিনা। কয়েকবার ডাকার পর মিনা ব্যস্ত পায়ে দরজায় এসে দাঁড়ালো। জি ভাইজান। শের কোথায়? আগে ও তো শান ভাইজানের সাথে নিচে আছে। ফারাজ মাথা নাড়িয়ে ইশারায় মিনাকে বিদায় দিল। বিছানায় বসে কিছুক্ষণ জিম মেরে রইল সে। এলোমেলো চুলগুলো মাথার উপর পাখির বাসার মতো জট পাকিয়ে আছে। আধবোঝা চোখের কোণে এখনও লালাভ ভাব। ঘুমের গোটা ঠিক কাটতে চাইছে না। একটা দীর্ঘ হাই তুলে অবশেষে বিছানা ছাড়ল সে। ওয়াশরুম থেকে ব্রাশ মুখে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। ওদিকে নিচে ড্রয়িং রুমের দৃশ্যটা বেশ অদ্ভুত। সোফায় বসে আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছেন রাইমা খান, আর তার সামনেই চলছে তুলগুলি কাণ্ড। শান আর শের যেন কোনো এক আনন্দে আত্মহারা। কোমর দুলিয়ে চিঙ্কা চিঙ্কা স্টাইলে তারা ডিস্কো ডান্স দিচ্ছে। রাইমা খান ছেলেরা নাতির সেই অদ্ভুত নাচ দেখে মিটিমিটি হাসছেন। এরা এভাবে কোমর দুলিয়ে নাচছে কেন? তাদের মনে এত রং লাগার কারণটা কি? এমনিতেই তো এই দুটো মানিক জোড়া এক হলে দিলে রং লেগেই থাকে, কিন্তু আজ যেন একটু বেশি রং লেগেছে মনে হচ্ছে। ফারাজ ব্রাশ মুখে নিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো। কিছুক্ষণ লক্ষ্য করার পর মুখভর্তি ফেনা নিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, এই বানরের মতো এভাবে লাফাচ্ছিস কেন তোরা? ওর কথায় ভ্রুক্ষেপ নেই কারো, তারা নাচার হাসিতেই মত্ত। সে লাফাতে লাফাতে হিহি করে হেসে বলল, কনগ্রেস পাপা, হি হি হি, কনগ্রেস। ফারাজ হা হয়ে গেল। সে মনে মনে ভাবল, এমন কোন মহাযুদ্ধ সে জয় করেছে যে তাকে এভাবে উগান্ডা স্টাইলে নাচের মাধ্যমে অভিনন্দন জানানো হচ্ছে। ব্রাশটা মুখ থেকে বের করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে জিজ্ঞেস করল, কিসের জন্য অভিনন্দন দিচ্ছ? শেরের কাছ থেকে উত্তর আসার আগেই শান ফোড়ন কাটল। কংগ্রেচুলেশনস ভাইয়া, তোমার তো একদম কপাল খুলে গেছে। মিষ্টি খাওয়াও দেখি, মিষ্টি নিয়ে আসো। ফারাজ আবার গম্ভীর হয়ে বলল, আগে এটা বল যে আমি ঠিক কোন দেশ জয় করেছি যে তোদের এই আয়োজন? অন্তত আমারও তো জানা উচিত কেন আমি কংগ্রেস পাচ্ছি। তবে তোদের এই ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে ডালমেকুস কালাহে। নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস যার জন্য তোরা এত খুশি। শানের নাচ থামিয়ে দিল। গান বন্ধ করে সে স্পিকার অফ করে দাঁড়ালো। চেহারায় সে উপচে পড়া আনন্দটুকুও এখনও রয়ে গিয়েছে। সে বেশ উৎফুল্ল কণ্ঠে বলল, ভাইয়া, তোমার জন্য একটা লাভবাজ খবর আছে। লাভবাজ? ব্রুকুসকে তাকালো ফারাজ। শব্দটা তার কানে ঠিক জুৎসই ঠেকল না। শান দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, লাভবাজ। তোমার তো আইবুড়ো জীবনের টিকিট কাটা শেষ। ডেট ফিরলেই তোমার এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করা হবে। তোমাকে যেভাবে রিজেক্ট করেছিল সেই আবার তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তুমি তো আর সিঙ্গেল থাকছো না ভাইয়া। ফারাজ যেন আকাশ থেকে পড়ল। ওই বেয়াদব মেয়েটা বিয়েতে রাজি হয়েছে? বিস্ময়ে বিমূঢ় হয়ে সে চিৎকার করে উঠল, কি? সে আবার সোফায় বসা মায়ের দিকে ফিরে বলল, পাগলটা কী সব আবল তাবল বকছে আম্মি। রাইমা খান কফির মগটা নামিয়ে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, মিসি কিছু বলছে না, ও রোজদি বিয়েতে মত দিয়েছে। তোমার ডেট ফিরলে আমরা এঙ্গেজমেন্টের কথা পাকাপাকি করব। ফারাজের সোয়াল শক্ত হয়ে উঠল। এই মেয়েকে তো ফারাজ বিয়ে করবে না। তীব্র জেদ আর ঘৃণা নিয়ে সে ফেটে পড়ল, ওই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করব না আম্মি। রাইমা খান আবার তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কেন করবে না? ওই মেয়ে আমাকে অপমান করেছে। সে বলেছিল রাস্তার পচা মুলাকে বিয়ে করবে, তবুও আমাকে বিয়ে করবে না। আমি তো এই মেয়েকে বিয়ে করব না মানে করবই না। একটা গাউড়া বেহাদব মেয়ে। ওকে আমার একদমই পছন্দ না। আই জাস্ট হেট হার। রাইমা খান শক্ত গলায় বললেন, জেদ দেখিয়ে লাভ নেই ফারাজ। এবার তো জেদের তোয়াক্কা আমরা কেউ করব না। তোকে রুশদিকেই বিয়ে করতে হবে। ফারাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। বললাম তো, ওই মেয়ে আমার পছন্দ না। আই জাস্ট হেট হার। ও একটা ইডিয়েট। ছেলের একরোখা স্বভাব রাইমা খানের নখদর্পণে। তিনি জানেন ফারাজকে কাবু করতে হলে তার মতোই কথা বলতে হবে। তিনি বসার ছেড়ে উঠে দাঁড়ালেন। চোখের মণিতে কাঠিন্য নিয়ে ছেলের দিকে তাকালেন। গড় কাঁপিয়ে আবার গর্জে উঠলেন রাইমা খান, পছন্দ অপছন্দের কথা বলছো? জুনিয়াকে তো অনেক পছন্দ করে বিয়ে করেছিলে। লাভটা কি হলো? তোমার লাইফটা হেল করে দিয়ে সে চলে গেছে। আর এই যে শের,
সে কি নিজের মায়ের ভালোবাসা পেল? পেল না তো। তাই বাদ দাও তোমার পছন্দের কথা। নিজের পছন্দ সম্পর্কে আর কিছু বলার আছে তোর? মুহূর্তে ফারাজ যেন পাথর হয়ে গেল। মায়ের ছুড়ে দেওয়া শব্দগুলো তার বুকে তীরের মতো বিঁধল। মাও তার অতীত নিয়ে কথা শোনালো। সমস্ত যে তার আর বাক্যবান এক লহমায় হারিয়ে গেছে। বলার মতো আর কোনো বাসা খুঁজে পেল না সে। তার এই অতীতের কাছে সে হার মানতে বাধ্য। চোখ জোড়া বন্ধ করে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস নিল। কয়েক মুহূর্ত পর নিজেকে কিছুটা শান্ত করে ধরা গলায় বলল, আমি তোমাকে বলেছিলাম না শেরের সামনে ওই মেয়ের নাম না নিতে? আমি চাই না শের কোনো দিনও তার নাম না জানুক। চুপি সুরে বলল ফারাজ, শের শুনতে না পায়। রাইমা খানম মুহূর্তে উপলব্ধি করলেন জুলিয়ার নামটা নেওয়াটা ঠিক হয়নি। পুরনো ক্ষতকে এভাবে খোঁচানো উচিত হয়নি তার। তবে নিজের কঠোরতা তিনি হারলেন না। ফারাজকে দমানোর জন্য তিনি নিজের রাগটুকু ধরে রেখেই বললেন, শেরের এত ভালো যদি চাও তবে ওকে আর এভাবে কষ্টে রেখো না ফারাজ। মায়ের কথায় ফারাজ থমকে গেল। আহত গলায় বলল, আপনি বলতে চাচ্ছেন আমি শেরকে ভালোবাসি না? আমি আমার ছেলেকে কষ্টে রাখি? কথার উল্টো মানে বুঝো না ফারাজ। আমি তেমন কিছুই বোঝাইনি। রাইমা খান কিছুটা শান্ত হয়ে বললেন, শেরের একজন মা প্রয়োজন। বাবা হিসেবে তোমার একার ভালোবাসা ওর জন্য যথেষ্ট নয়। ফারাজ একগুঁয়ে স্বরে উত্তর দিল, আমি ওর মা, আমি ওর বাবা, আমি একাই ওর জন্য সব কিছু। আবেগী কথা বলো না ফারাজ। আবেগ দিয়ে দুনিয়া চলে না। মার বাবা কখনো একজন হতে পারে না। বাবার চেয়ে এখন ওর মায়ের মমতা বেশি প্রয়োজন। তুই ওর অভাব কি করে বুঝবি? তোর তো মা বাবা দুজনেই আছে। তুমি শৈশব থেকে দুজনের ভালোবাসাতেই বড় হয়েছ। কিন্তু ওর জীবনে মায়ের কোনো অস্তিত্ব নেই। তুই যদি বাবা মা দুজনের ভালোবাসা পেতে পারো তবে ও কেন পাবে না? ওর দোষটা কোথায়? ও কি এমন পাপ করেছে যে সারা জীবন এই অভাবের ফল ভোগ করবে? বলো তুমি। ফারাজ বুঝতে পারল সে যুক্তিতে হেরে যাচ্ছে। অসহায়ভাবে বলল, আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। এটা ইমোশনাল ব্ল্যাকমেল নয় ফারাজ, এটাই বাস্তবতা। আমি শুধু তোকে বাস্তবতা দেখাচ্ছি। ফারাজ পাল্টা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই খানবাড়ির বাতাস ভারী হয়ে উঠল শেহজাদ খানের গম্ভীর কণ্ঠস্বরে। শান, তুমি দেশে এসেছো কার অনুমতি নিয়ে? শেহজাদ খানের বজ্রকণ্ঠ উপস্থিত সকলের কানে পৌঁছাতে সবাই সদর দরজার দিকে তাকালো। শুভ্র সাদা পাঞ্জাবি পরিহিত শেহজাদ খান দুহাত পেছনে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করছেন। তার চোখে মুখে গাম্ভীর্যের সঙ্গে সাফা রাগের এক অদ্ভুত সংমিশ্রণ। তাকে দেখে শানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ড্যাডির এই ভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন জ্যান্ত বাঘের সামনে দাঁড়িয়ে আছে। না বলে দেশে চলে আসার শাস্তি হিসাবে ড্যাড তাকে আজ আস্ত রাখবে না। শান শুকনো মুখে অসহায়ভাবে মার বড় ভাইয়ের দিকে তাকালো। রাইমা খান দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন। তিনি শক্ত গলায় বললেন, দেশে কেন এসেছে মানে? ওর একমাত্র বড় ভাইয়ের বিয়ে, আর ও কি আসবে না? এ কেমন কথা বলছেন আপনি? শেহজাদ খান স্ত্রীর দিকে একবার তাকালেন, তারপর বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। শেহজাদ খান দৃঢ় পায়ে এগিয়ে এসে সোফায় বসলেন। ফারাজ, শান আর শের তিনজনই একসাথে তাকে সালাম দিল। গত 4 দিন ধরে কাজের প্রয়োজনে শহরের বাহিরে ছিলেন তিনি। আজ ফিরলেন। পায়ের উপর পা তুলে বেশ গুরু গম্ভীর ভাব নিয়ে বসলেন শেহজাদ খান। তারপর সরাসরি ফারাজের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, বিয়ে শপিং শুরু করে দিয়েছ? ফারাজ শান্ত গলায় উত্তর দিল, না। কেন? শেহজাদ খানের সামনে নিজের অমত গোপন রাখল। বলল, ভাবলাম আগে এঙ্গেজমেন্টের তারিখটা ঠিক হোক, তারপর সব কিছু একেবারে শুরু করব। শেহজাদ খান মুহূর্তকাল স্থির থেকে বললেন, পরশু তোমাদের এঙ্গেজমেন্ট, আর 10 তারিখ থেকে বিয়ের যাবতীয় প্রোগ্রাম শুরু হবে। ডেট একদম ফিক্সড, ওকে? ফারাজের মনে হাজারো আপত্তি থাকলেও বাবার মুখের উপর কথা বলল না। সে মাথা নাড়িয়ে সায় দিল, পড়ন্ত বিকেল। জানালার বাইরে রোদের তেজ তখন ম্লান হয়ে এসেছে। রুশদি নিজের পড়ার টেবিলে ঝুঁকে অঙ্ক করছে। কপালের পাটা জায়গাটা এখনও বেশ টনটন করছে। ব্যান্ডেজটা খোলা হয়নি। ক্ষতের সে টিসটিসে ব্যথা নিয়ে অঙ্কের জটিল হিসাবে মনোযোগ দেওয়াটা রুশদির জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাড়ির পরিবেশটা আজ অদ্ভুত। বিয়েতে রাজি হওয়ার পর থেকে রুশদি যেন নাহিদার চোখের মণি হয়ে উঠেছে। কথায় কথায় মা ডাক আর আদরের কমতি নেই। আজ সকাল থেকে তাকে একটি কাজেও ছুতে দেননি নাহিদা। এমনকি রান্নাঘরের চৌকাঠও মারাতে দেননি। নাহিদার এই আচমকা বদল দেখে রুশদি অবাক না হয়ে পারল না। মানুষ এক রাতের ব্যবধানে এতখানি বদলে যেতে পারে? আসবো আপু? নাহিদের কণ্ঠস্বরে রুশদির ভাবনা সেদ পড়ল। অঙ্কের খাতা থেকে মুখ তুলে তাকালো দরজার দিকে। সেখানে দাঁড়ানো নাহিদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আয়।
নাহিদ মাথা নিচু করে ঘরে ঢুকলো। একটা চেয়ার টেনে সে রুশদির একদম গা ঘেঁষে বসলো। রুশদি ছেলেটার দিকে তাকালো। 15-16 বছরের কিশোর নাহিদ সম্পর্কে তার সৎ ভাই। নাহিদ আর প্রথম ঘরের সন্তান। সেই সূত্রে রুশদির সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ তাদের আত্মার সম্পর্কটা বেশ গভীর। নাহিদ আর রুশদিকে দুচোখে দেখতে না পারলেও নাহিদ তাকে বড় বোনের মতো মানে। রুশদিও তাকে নিজের ছোট ভাইয়ের আসনেই বসিয়ে রেখেছে। রুশদি পড়া চেয়ারে পা গুটিয়ে আরাম করে বসল। ছোট ভাইয়ের বিষণ্ণ মুখটা দেখে নরম স্বরে প্রশ্ন করল, কিছু বলবি নাহিদ? নাহিদ কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের আঙ্গুলের নখ খামচাচ্ছে। ওর বসার ভঙ্গি আর নীরবতা বলে দিচ্ছে ওর মনটা মোটেও ভালো নেই। রুশদি একটু ঝুঁকে ওর মুখের দিকে তাকানোর চেষ্টা করে দুষ্টুমি করে বলল, কি হয়েছে রে তোর? মুখটা এমন শুকিয়ে আছে কেন? খানিকটা সময় নিস্তব্ধতায় কাটল। এরপর নাহিদ মাথা না তুলে নিচু স্বরে বলল, মন্ত্রীর বাড়ি থেকে ফোন এসেছিল আপু, পরশু তোমার এঙ্গেজমেন্ট, তারপরেই বিয়ে। রুশদি ওর কণ্ঠের বিষণ্ণতা ধরতে পারল। সে জিজ্ঞেস করল, কেন রে? আমার বিয়ে হচ্ছে তাতে তুই খুশি না? নাহিদ আবার মুখ তুলল, কিন্তু পরক্ষণে আবার নুইয়ে ফেলল। ধরা গলায় বলল, খুশি হব না কেন? তুমি মন্ত্রীর বাড়ির বউ হবে, রাজ সুখে থাকবে। আমার অত্যাচার আর তোমাকে মুখ বুজে সহ্য করতে হবে না। এই কথা ভাবলে আমি অনেক খুশি। কিন্তু নাহিদ একটু থামল। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল, কিন্তু তুমি চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাব আপু। এ বাড়িতে আমার কথা বোঝার মতো তো আর কেউই থাকবে না। ভাইয়ের কণ্ঠের এই হাহাকার রুশদির বুকেও গিয়ে লাগলো। সে নাহিদের মাথায় হাত রেখে সস্নেহে বিলি কেটে দিয়ে মৃদু হেসে বলল, পাগল ছেলে, আমি যেখানেই থাকি না কেন তোকে অনেক মিস করব। আমিও আপু, খুব মিস করব তোমাকে। ছেলেটার চোখের কোণে জল জমতে শুরু করেছে দেখে রুশদি পরিবেশটা হালকা করার চেষ্টা করলো। সে ওর মাথা থেকে হাত সরিয়ে নিয়ে খিলখিল করে হেসে উঠল, আহ, এত মিস করতে হবে না। তুইও বরং জলদি বিয়ে করে ঘরে কাউকে নিয়ে আয়, তখন দেখবি আর এই আপুর কথা মনেই পড়ছে না। বুঝেছেন জনাব নাহিদ শেখ? বড় বোনের এমন রসিকতায় নাহিদ বেশ লজ্জা পেল। সে মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, কী যে বলো না আপু। রুশদি হাসি থামালো না। সে হাসতে হাসতে আরও বলল, হইছে, কী যে বলো আপু, যত সব ঢং না। ঘরে যখন নতুন বউ আসবে তখন দেখবি আপুর কথা আর মনেই থাকবে না। কথাটা তখন মিলিয়ে নিস। রুশদি সশব্দে হাসিতে নাহিদের ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে উঠল। দুই ভাই বোনের হাসাহাসিতে বিকেলে সে বিষণ্ণ ঘরটা মুহূর্তে আনন্দময় হয়ে উঠেছে। রাত 9টা। রাতের হাওয়ায় ফারাজের বাইকটি পূর্বাচল এক্সপ্রেস দিয়ে আপন গতিতে ছুটে চলছে। আজ রাস্তাটা রোজকার তুলনায় অনেকটা নির্জন। বাইকের ট্যাঙ্কের উপর ফারাজের সামনে বসে আছে ছোট্ট শের। শের সঙ্গে থাকায় ফারাজ গতি একদম কমিয়ে রেখেছে। তুই বাপ ছেলে মাঝে মাঝে এমন রাত্রি ভ্রমণে বের হয়। শেরের ভীষণ পছন্দ বাইকে ঘুরোঘুরি, এবং সেটা যদি হয় রাতের শহরে তবে তো কথাই নেই। শের মাথায় তার মাপের একটা ছোট্ট হেলমেট। সে দুহাত দুই পাশে ডানার মতো ছড়িয়ে দিয়ে হু হু করে বয়ে যাওয়া বাতাসকে অনুভব করছে। হঠাৎই সে বলে উঠল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ, ভেরি মাচ, মোর মাচ, অনেক মাচ। ছেলের অদ্ভুত ও মিষ্টি কথা শুনে ফারাজ হেলমেটের ভিতরেই হেসে ফেলল। রুশদির সাথে বিয়ের কথা পাকাপাকি হওয়া এবং ফারাজের রাজি হওয়ার পর থেকে শেরের যেন খুশির ঢল নেমেছে। সে এ পর্যন্ত কয়েক হাজার বার বাবাকে ধন্যবাদ জানিয়েছে। আজ হয়তো পৃথিবীর কোনো প্রান্তে শেরের চেয়ে বেশি খুশি আর কেউ নেই। ফারাজের কাছেও জীবনের সবচেয়ে দামি জিনিস হলো ছেলের এই অমলিন হাসি। ফারাজ বিয়েটা সে করতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু রুশদিকে সে সহজভাবে ছেড়ে দিবে না। বিয়ের পর ওই মেয়েকে নিজের আঙ্গুলের ইশারায় নাচিয়ে ছাড়বে। এই ফারাজকে এখনও চেনে না তো। পাশে বাইকের ইঞ্জিনের গর্জনে ফারাজ গাড় গুড়িয়ে দেখল। সমান্তরাল গতিতে পাল্লা দিয়ে দেড়ে আসছে সান। হেলমেটের কাছের ওপাশ থেকে তার পরিচিত কণ্ঠস্বরের চিৎকার ভেসে এলো, হ্যালো। শানকে দেখে ফারাজের কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। এ ছেলেটার কি আর কোনো রাডার আছে? সে যে শেরকে নিয়ে আজ 300 ফিটে আসবে, এই খবর শান পেল থেকে? নির্ঘাত পিছু নিয়েছে অথবা ট্র্যাকিং করেছে। শানকে উপেক্ষা করার একটা ব্যর্থ চেষ্টা করলো ফারাজ, কিন্তু ততক্ষণে তার গুরুগুরির পুরপুরে মেজাজটা উড়ে গেছে। বিরক্তি নিয়ে মনে মনে ভাবল, ছেলেটার সবসময় কাবাব মেয়ে হাড্ডি হতে চলে আসে। তবে ফারাজ বিরক্ত হলেও ছোট্ট শেরের আনন্দের সীমা নেই। তার চিঙ্কু চাচ্চুকে দেখা মাত্রই খুশিতে গদগদ হয়ে উঠল সে।
নিজের ছোট্ট হাত জোড়া নিচে উঠল। হে জিঙ্কু! ওপাশ থেকে শানও একইভাবে গলা ছড়িয়ে জবাব দিল। হে ঈশের! রাস্তার দিকেই নজর রেখে পারাস প্রশ্ন ছড়ল। তুই এখানে কেন? শান উত্তরে একরাশ অভিযোগ নিয়ে পাল্টা প্রশ্ন করল। আমাকে রেখে এসেছ কেন? দুই বাইকের গতি এখন অনেকটা কম। রাজপথের হওয়ায় তারা কথাগুলো কাটাকাটি হয়ে কানে আসছে। ফারাজ ফাঁকা হেসে বলল, না বলে কি হবে? তুই তো ঠিকই গন্ধ শুকে চলে এসেছিস। শান আবার দাঁত বের করেই হাসল। আসবো না? তোমরা আমাকে ছাড়া একা একা ট্যুর দিবে আর আমি সেটা মুখ বুজে মেনে নিব? তাই উঠতে উঠতেই তো চলে আসলাম। এখন বকবক না করে সামনের দিকে তাকিয়ে বাইক চালা, না হলে বেশি উঠতে গিয়ে একেবারে আসমানে গিয়ে সেট হয়ে যাবে। অতঃপর তিনজনের গন্তব্য গিয়ে ঠেকল ৩০০ ফিটে। রাতের নিস্তব্ধতার খোলা বাতাসের মাঝে চলল রসনা বিলাস, গরম গরম হাঁসের মাংস আর মসমসের সাপটি রুটি। খাওয়া শেষে তারা আবার ছুটল তাদের যান্ত্রিক ঘোড়া। গন্তব্যে আবার মাওয়াঘাট। রাতের অন্ধকার যখন ফ্যাকাশে হয়ে আসছিল তখন তারা গিয়ে পৌঁছালো পদ্মার পাড়ে। পদ্মার বুকে ভোরের প্রথম আলো যখন আলতো করে ছুঁয়ে গেল তারা মুগ্ধ হয়ে দেখল সেই অপার্থিব সূর্যোদয়। বেদ করে রঙ্গিম সূর্য যখন আকাশে আধিপত্য বিস্তার করল তখনই তারা তিন পথিক ফেরার পথ ধরল। গন্তব্যে আবার পরিচিত নীড় সেই খানবাড়ি। খানবাড়ির লন জুড়ে এখন সাজ সাজ রং। আলোকসজ্জার ফুলের সুবাসে চারপাশটা এক অন্যরকম রূপ ধারণ করেছে। এঙ্গেজমেন্টের আয়োজন চলছে। এদিকে এঙ্গেজমেন্টের শপিং সারতে ফারাজ ও শান এসেছে বসুন্ধরা সিটি শপিং মলে। সাথে আছে ছোট্ট শের আর রুশদি। রাইমা খান নিজে গাড়ি পাঠিয়ে রুশদিকে আনিয়েছেন যাতে শপিংয়ের এই পর্বে সেও সঙ্গী হতে পারে। বসুন্ধরা মলের ৩য় তলার প্রতিটি ঘুরে দেখছে তারা। শের বেশ উৎফুল্ল, রুশদির হাত শক্ত করে ধরে রেখেছে সে। তারা অনেকটা আগে হাঁটছে। তাদের ঠিক পেছনেই দৃঢ়লয়ে হাঁটছে ফারাজ আর শান। শপিং পর্ব শেষ করে তারা মলের ভিতরে একটি রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে নিল। আজকের পুরো সময়টাই রুশদি নিজেকে এক অন্য রূপে তুলে ধরেছে। গত কয়েকদিনে সে চঞ্চলতা বাজে কোথায় যেন উদাও। সে যথেষ্ট ধীরস্থির এবং ভদ্রতার পরিচয় দিচ্ছে। শান অবিরাম বক বক করে গেলেও রুশদি শুধু হ্যাঁ হুঁ বলে সংক্ষেপে উত্তর দিচ্ছে। অকারণে একটি কথাও খরচ করছে না সে। রুশদির এই অভাবনীয় পরিবর্তন দেখে ফারাজ মনে মনে বিস্মিত। সে ভাবল, মেয়েটা যদি প্রথম দিন থেকে এমন শান্ত থাকতো তবে হয়তো পরিস্থিতি আজ অন্যরকম হতে পারত। তাদের বন্ডিংটা হয়তো এমন ইঁদুর বেড়ালের মতো হতো না। কাজ শেষ করে মল থেকে বেরোতে বেরোতে সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। শহর জুড়ে নিয়ন আলোর ঝলকানি। শান আর শের একসাথে পার্কিং এরিয়া থেকে গাড়ি আনতে গেল। মলের প্রবেশপথের সামনে তাদের অপেক্ষা করছে ফারাজ আর রুশদি। ফারাজ প্যান্টের পকেটে হাত গুজে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণ ছেড়ে বেরিয়ে আসছে মৃদু শীষের শব্দ। পাশে রুশদি হাত বগল দাবা করে উদাসীন চোখে আশেপাশের ব্যস্ততা দেখছে। ফারাজের শীষের শব্দটা তার কানেও পৌঁছাচ্ছে। সে একবার আর চোখে ফারাজের দিকে তাকালো। 29 বছরের এই যুবকের অবয়বে এক ধরনের আভিজাত্য মিশে আছে। গায়ে একটা ঢিলেঢালা সাদা শার্ট আর কালো প্যান্ট। গায়ের রংটা ঠিক শ্যামলা নয়, আবার একদম টকটকে ফর্সাও বলা যায় না, দুটোর মাঝামাঝি। মাথার ঘন চুলগুলো কপালে এসে পড়ছে। রুশদি চোখ গিয়ে আটকালো ফারাজের গালে। একদম ক্লিন শেভ করা মুখ। রুশদি চোখ আটকে গেল ফারাজের চোখে। চোখের পাপড়িগুলো ঘন, সাথে বড় বড়। চোখের মণিটা হালকা স্কাই ব্লুর মতো, যেন শান্ত এক সমুদ্র। ঠিক সেই মুহূর্তে আসমকা ফারাজও তার দিকে তাকালো। দুই জোড়া চোখ এক হলো। মুহূর্তের জন্য যেন সময়টা থমকে যায়। ফারাজ শীষ বাসানো থামিয়ে দিল। রুশদি কিছুটা চমকে উঠল, তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল না, বরং নিজেকে ভীষণ স্বাভাবিক রেখে অতি ধীরস্থির ভঙ্গিতে দৃষ্টি ফিরিয়ে নিল সামনের জমসমুদ্রের দিকে। কংগ্রেচুলেশনস মিস রুমাইসা হক রুশদি। ফারাজের শীতল কণ্ঠস্বরটা আসমকা রুশদির কানে এসে আছড়ে পড়ল। নিজের পুরো নামটা ফারাজের মুখে শুনে রুশদি কিছুটা অবাক না হয়ে যেন পারল না। মনে মনে ভাবল, বাহ, আমাকে নিয়ে দেখছি ভালোই খোঁজ খবর নেওয়া হয়েছে। রুশদি তার চোখের কোণে একরাশ অনাগ্রহ নিয়ে ফারাজের দিকে তাকালো। নিষ্পৃহ কণ্ঠে বলল, কেন? ফারাজ সরাসরি রুশদির চোখের দিকে তাকালো। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আপাদমস্তক ফরক করে নিল সে। রুশদির পরনে আজ আকাশি রঙের একটা থ্রি পিস। ওড়নাটা একপাশ থেকে অবহেলায় কাঁধে ফেলা। মুখে মেকআপের লেশ মাত্র নেই। অথচ তার বয়সী মেয়েরা বাহিরে বেরোলে আটা ময়দা সুজি যা আছে সব মেখে তারপর বের হয়। রুশদির পিঠ অব্দি চুলগুলো খুলে রেখেছে।
দেখতে রুশদিকে খুবই শান্ত আর কোমল মনে হলো। তার চাহনিতে এক অদ্ভুত দাপট আর একরোখা জিদ মিশে আছে। মেয়েটা রূপসী, সেটা অস্বীকার করার উপায় নেই। প্রথম দেখায় হয়তো কারো মনে না ধরলেও কারো চোখে ধরা পড়তে সে বাধ্য। ফারাজও কি কোনো এক মুহূর্তের জন্য তার এই রূপে থমকে গিয়েছিল? হয়তোবা গিয়েছিল, কিন্তু রুশদির উগ্র মেজাজের কারণে তা প্রকাশ করেনি। ফারাজ কয়েক পা এগিয়ে এলো রুশদির দিকে। তাদের মাঝখানে দূরত্ব এখন 1 হাত। রুশদির উচ্চতা ফারাজের বুক সমান। সে মাথা উঁচু করে ফারাজের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ফারাজ কিঞ্চিত ঝুঁকে নিজের মুখটা রুশদির কানের কাছে নিয়ে গেল। অতি মৃদুস্বরে ফিসফিসিয়ে বলল, কারণ তুমি এই সারফারাজ খানকে পাচ্ছ। তুমি কিন্তু জিতে গেছো বস। ফারাজের এত কাছে আসাটা রুশদির জন্য যথেষ্ট অস্বস্তিকর ছিল, কিন্তু সে তা প্রকাশ করল না। নিজেকে সামলে নিয়ে 1 পা পিছিয়ে গেল সে। শান্ত স্বরে উত্তর দিল, আমার কাছে কিন্তু ঠিক তেমনটা মনে হচ্ছে না। ফারাজের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আগে বিয়েটা তো করো, তারপর না হয় রিবিয়ে দিও, কথা দিচ্ছি। বিয়ের পর তোমার মন বদলে যাবে। রুশদি ব্রুকুসকে পাল্টা প্রশ্ন করল, কেন? বিয়ের পর কি হবে? ফারাজ আবার সোজা হয়ে দাঁড়ালো। তার গভীর দৃষ্টি রুশদির উপর নিবদ্ধ রেখে খুব স্বাভাবিক স্বরে বলল, বিয়ের পর কি হবে? বিয়ের পর বাসর হবে। ফারাজের এমন নির্লজ্জ উত্তরে রুশদি ভেতরে ভেতরে ফুঁসে উঠল। এই লোকটাকে এতদিন সে স্রেফ ম্যানারলেস বলেই জানত, কিন্তু এখন তো দেখছে সে তার চেয়েও কয়েক ডিগ্রি উপরে। একেবারে যাকে বলে নির্লজ্জ। একটা জনবহুল জায়গায় দাঁড়িয়ে কেউ এমন কথা বলতে পারে? রুশদির আগে দাঁত কিড়মিড় করে চিবিয়ে চিবিয়ে বলল, নির্লজ্জ একটা। ফারাজ মৃদু হাসল এবং বেশ ভাব নিয়ে কাজ জাগিয়ে বলল, এই ফারাজের নির্লজ্জতার দামও কিন্তু কোটি টাকা, বুঝলে? রুশদি মুখ বাঁকালো। যেই না চেহারা, তার নাম আবার প্যারা, তার নির্লজ্জতার দাম নাকি কোটি টাকা। আজও পাবলিক তো। সে ফারাজের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় বলল, নাই কোনো লাজ, আবার নাম রেখেছে ফারাজ। ফারাজ নামটি সে শেষের দিকে বেশ টেনে নাটকীয় ভঙ্গিমায় উচ্চারণ করল। রুশদি এমন একটা খোসামার্কা কথা বলবে আর ফারাজ তা হজম করে নিবে, তা তো হয় না। সেও সমান তালে মুখ বাঁকিয়ে পাল্টা জবাব দিল, কাজের মেয়ে জরিনা, ভাবনায় যেন ক্যাটরিনা। রুশদির মেজাজ আবার সপ্তমে চড়ল। সে আফসোসের সুর টেনে বলল, আপনার ভাগ্যটা আসলে কতটা খারাপ হলে একটা কাজের মেয়েকে বিয়ে করছেন। ভাবলেই তো আমার মায়া মায়া লাগছে। আপনার জন্য আমার আসলে আফসোস হয়, বুঝলেন? সো স্যাড। ফারাজও তড়িৎ গতিতে উত্তর দিল, একবার ভেবে দেখো, তোমার কপালটা কত ভালো যে কাজের মেয়ে হয়েও মালিককে বিয়ে করার সুযোগ পাচ্ছ। তোমার মতো এমন রাজকপাল কজনেরই বা থাকে বলো তো? রুশদি আর কোনো তর্কে গেল না। কেবল একরাশ বিরক্তি নিয়ে ফারাজের দিকে তাকিয়ে রইল। মনে মনে সে ফারাজকে ততোধিক গালমন্দ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে শান গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হলো। রুশদি আর এক মুহূর্তে দেরি না করে গটগট করে গাড়িতে উঠে বসল। আজকের দিনটি রুশদির জীবনের এক নতুন অধ্যায়। আজ সারফারাজ খানের সাথে তার বাগদান। এই দিনটি আসার আগে কতই না জ্বর বয়ে গিয়েছে তার মনের উপর দিয়ে। কত নাটক, কত অজুহাত আর কত শত কৌশলী চাল যে ছেলে ছিল এই বিয়েটা ভাঙার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যকেই সে মেনে নিয়েছে, নিজের সুখকে বেছে নিয়েছে। রুশদি বুঝেছে অন্যকে ভালো রাখার মিথ্যে মরিচিকার পিছে ছুটে নিজেকে মানসিক যন্ত্রণায় নীল বিষে নীল করার চেয়ে নিজের সুখটুকু আঁকড়ে ধরে বাঁচা হাজার গুণ ভালো। যে ত্যাগের কোনো কদর নেই, যে বিসর্জনের কোনো মূল্য নেই, সে ত্যাগ করা কেবল বোকামি ছাড়া তো আর কিছুই না। জীবনের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রুশদি আজ নিজের সুখটাকেই বেছে নিতে বাধ্য হয়েছে। আর এই অবাধ্য মন আজ শান্ত। নিজের সুখের তাজমহল সে নিজেই গড়বে। খানবাড়ির সুবিশাল লন আজ অসংখ্য ফেরি লাইটের মৃদুর আলোয় সাজানো হয়েছে। লনে সব কিছু ডেকোরেট করা হয়েছে হোয়াইট থিমের উপরে। আমন্ত্রিত সকল অতিথির পরনে সাদা পোশাক দেখা যাচ্ছে। দেশের নামিদামি রাজনীতিবিদ, প্রভাবশালী শিল্পপতি আর মিডিয়ার লোক জলে ভরে উঠেছে খানবাড়ির লন। মন্ত্রী শেহজাদ খান স্মিত হাসিতে অতিথিদের সাথে কৌশল বিনিময় করছেন। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে ফারাজ। বাবা সুযোগ্য উত্তরসূরি হিসাবে অত্যন্ত বিনয়ের সাথে সেও সবার সাথে কথা বলছে। শেহজাদ খান নিজের বড় ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যদিকে রাইমা খান ব্যস্ত অতিথিদের আপ্যায়নে। সব কিছুই তদারকি করছেন তিনি। এই জাঁকজমকপূর্ণ ভিড়ের এক কোণে একটি টেবিলে বসে আছেন আনাস হক ও নাহিদা বেগম। চারপাশের এই আড়ম্বর দেখে তারা যেন কিছুটা বিমূঢ়। পরিচিত সব বড় বড় রাজনীতিবিদ আর গণ্যমান্য ব্যক্তিদের চোখের সামনে ঘুরতে দেখে বারবার অবাকই হচ্ছেন তারা।
আনাসক ও নাহিদা এক কোণে বসে থাকলেও যেন তারা সেখানে অদৃশ্য। রাইমা খান কিংবা শেহজাদ খান কারো যেন তাদের দিকে তাকানোর প্রয়োজন হচ্ছে না। শেহজাদ খান সাধারণ জনগণের সাথে মন্ত্রীর যে ব্যবধান তা আজ তিনি নিজের হবু আত্মীয়দের সাথে বজায় রেখেছেন। তাদের অবহেলার আচরণে একবারের জন্য মনে হচ্ছে না যে তারা হবু আত্মীয়। এমনকি পারাজও, যার সাথে রুশদির জীবনের বন্ধন হতে যাচ্ছে, সেও একবারের জন্য প্রয়োজন বোধ করেনি হবু শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে দুটো সৌজন্যমূলক কথা বলার। এই তীব্র উপেক্ষা আনাসক ও নাহিদাকে ভিতরে ভিতরে অপমানের বিষের নীল করছিল। তবে এতে তাদের কিছুই যায় আসছিল না। সম্মান দিয়ে তারা কী করবে? তাদের যা দরকার সেটা দিলেই হবে। শহরের নামকরা এক বিউটি পার্লারের এসির বাতাসে বসে আছে রুশদি। দেশের সেরা মেকআপ আর্টিস্টের হাতের ছোঁয়ায় তার রূপ আজ অন্য এক মাত্রা পেয়েছে। সাজ শেষ করে রুশদি যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই হয়তো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পরনে নিরেট কালো রঙের একটি সিল্কের গাউন, গলার কাছে চিকচিক করছে হীরের একটি নেকলেস, কানে পড়েছে ছোট্ট হীরের টপ। সবচেয়ে সুন্দর লাগছে তার কেশসজ্জা। ফিট অবধি ছড়ানো ঘন কালো চুলগুলোকে নিখুঁতভাবে ফেয়ারি স্টাইল বেনুনি করা হয়েছে। সেই বেনুনি খাজে খাজে গুজে দেওয়া হয়েছে তাজা কিছু সাদা ফুল। মেকআপের প্রলেপটা অত্যন্ত নিখুঁত, ঠিক যেন নো মেকআপ লুকে এক অপার্থিব সৌন্দর্যের হাতছানি। পার্লারের ওয়েটিং রুমে তখন অধীর আগ্রহে বসেছিল শাহনাজ ছোট্ট শের। মেকআপ রুমের ভারী দরজাটা যখন ধীরে ধীরে খুলে গেল, ভেতর থেকে বেরিয়ে এলো রুশদি। তার পরনে সে নিকোষ কালো রাজকীয় গাউনটি সামলাতে দুজন পাশ থেকে সাহায্য করছিল। গাউনটি বেশ ভারী হওয়ায় রুশদি নিজেও দুই হাতে সেটা কিছুটা উঁচিয়ে ধরে ধীরে ধীরে এগিয়ে আসছিল। রুশদিকে দেখা মাত্র সোফা ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল শান আর শের যেন আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিল। সে এক ছুটে এসে রুশদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, ঠিক যেভাবে রূপকথা রাজপুত্ররা রাজকুমারীদের প্রস্তাব দেয়। শেরের পরনে আজ কালো রঙের ছোট্ট একটা স্যুট কোট, যা তাকে এক খুদে জেন্টেলম্যানের রূপ দিয়েছে। তার ছোট্ট হাতে ধরা ছিল এক গুচ্ছ লাল টকটকে লাল গোলাপ। ফুলের তোড়াটা রুশদির দিকে উঁচিয়ে ধরে আদুরে গলায় সে বলে উঠল, হেই মম, তুমি কি আমার পাপার বউ হবে? শেরের এই অভাবনীয় আর মিষ্টি প্রপোজালে রুশদি নিজেকে সামলাতেই পারল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুক্ত জরা এক চিলতে হাসি। সে হাসি স্নিগ্ধতা দেখে ছোট্ট শেরের মুখেও জয়ের হাসি ফুটে উঠল। রুশদি আলতো করে শেরের হাত থেকে গোলাপের তোড়াটা নিল এবং স্নিগ্ধ গ্রান নিয়ে একটা মৃদু চুমু খেলো ফুলে। তারপর হাঁটু গেড়ে বসে থাকা সেই ক্ষুদে রাজপুত্রের চোখের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে বলল, শিওর। সম্মতি পাওয়া মাত্রই সে আনন্দে আত্মহারা হয়ে রুশদিকে জড়িয়ে ধরল। বাড়ি গাউনের কারণে রুশদি পুরোপুরি নিচু হতে পারল না ঠিকই, তবে সে তার হাঁটু অবধি শেরের মাথায় হাত বুলিয়ে দিল। রুশদির আগে থেকে বাচ্চা বেশ পছন্দ, বিশেষ করে যারা একটু চঞ্চল আর বয়স অনুযায়ী যে বাচ্চাগুলো একটু বুদ্ধিমান হয়। ঠিক যেন শের তেমনই একটা বাচ্চা। 4.5 বছর বয়সের অন্য সব শিশুরা যেখানে এখনও কথা জড়িয়ে ফেলে, সেখানে শেরের প্রতিটি শব্দ যেমন স্পষ্ট, তেমনি তার ভাবনাগুলো প্রখর। বয়সের তুলনায় তার এই পরিপক্কতা আর প্রখর আইকিউ লেভেল তাকে বাকি সবার চেয়ে আলাদা করে তুলেছে। এই অল্প সময়ের মধ্যেই রুশদির হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে এই খুদে জাদুঘর। শান্ত মেজাজের শান এতক্ষণ এক দৃষ্টিতেই রুশদির দিকে তাকিয়েছিল। তার চোখে মুখে বৃষ্ময় আর মুগ্ধতা এমনভাবে খেলা করছিল যে সে যেন চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। শানের এই দৃষ্টি দেখে রুশদি কিছুটা অস্বস্তিতেই পড়ে গেল। নিজেকে একবার দেখে নিয়ে সে কিছুটা দ্বিধা মেশানো গলায় বলল, আমাকে কি খুব বেশি খারাপ লাগছে? রুশদির কথায় শানের গোর কাটল। সে একগাল হেসে বলে উঠল, খারাপ লাগছে মানে? কী যে বলছো না ভাবি? তোমাকে দেখি যদি ভাইয়া যদি পিঠ না খেয়েছে তাহলে আমাকে বলো। তোমাকে অমায়িক সুন্দর লাগছে। অনুষ্ঠানে কেউ আজকে তোমার দিকে চোখই ফেরাতে পারবে না। ভাই কিন্তু জিতছে ভাবি। শানের কথা বলার ভঙ্গি আর ভাইয়া ফিট খাবে এমন রসিকতায় রুশদি আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সশব্দেই হেসে উঠল। শান ফারাজের 3 বছরের ছোট, রুশদি বেশ কয়েক বছরের বড়, তবুও সে রুশদিকে ভাবি বলে ডাকে। রুশদি যদিও সে চাইলে তার নাম ধরে ডাকতে পারে, তাও শান ভাবি বলেই ডাকে। শানের গাড়িটা যখন খানবাড়ির বিশাল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলো, রুশদির বুকের ভেতরটা অজানা এক সংখ্যায় দূরে দূরে করছিল। এই প্রথম সে খানবাড়িতে পা রাখল। চারপাশের সব কিছু তার কাছে একদম অচেনা অজানা। শান গাড়িটা প্রধান ফটক দিয়ে না নিয়ে পেছনের গেট দিয়ে প্রবেশ করালো, যাতে আমন্ত্রিত অতিথিদের ভিড় এড়িয়ে সরাসরি ভিতরে যাওয়া যায়।
সেখানে নির্জনে আগে থেকে অপেক্ষা করেছিলেন রাইমা খান। গাড়িটা থামতে রাইমা খান ক্ষিপ্ত প্রায়ে এগিয়ে গিয়ে নিজেই গাড়ির দরজা খুলে দিলেন। রুশদি গাড়ি থেকে নামার সময় অত্যন্ত বিনয়ের সাথে তাকে সালাম দিল। রাইমা খান সস্নেহে রুশদির হাত ধরে তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলেন। রুশদির পা মাটিতে রাখা মাত্রই রাইমা খান যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তিনি পলকহীন চোখে রুশদির দিকে তাকিয়ে রইলেন। তার সেই নিবিড় দৃষ্টি রুশদিকে কিছুটা সংকুচিত করে তুলল। অস্বস্তি কাটাতে রুশদি যখন কিছু একটা বলতে চাইল, ঠিক তখনই রাইমা খান মুগ্ধ গলায় বলে উঠলেন, মাশাল্লাহ, আমি জানতাম আমার পুত্রবধূ সুন্দরী, কিন্তু এখন তো দেখছি তুমি 7 মাস আসমানের হুর মা। মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। রাইমা খানের এই প্রশংসায় রুশদির ভিতরের ভয়টাকে কিছুটা হলেও প্রমোশিত করল। রাইমা খান তার কাঁধে হাত রেখে বললেন, চলো মা, ভিতরে চলো। ভারী গাউন আর লম্বা ট্রেল হওয়ার কারণে রুশদির হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল। রাইমা খান সেটা বুঝতে পেরে আগলে ধরে। রুশদি বিস্ময়ে বিমূঢ় হয়ে যায় সে দৃশ্য দেখছিল। লোকমুখে সে শুনেছিল মন্ত্রী শেহজাদ খানের স্ত্রী নাকি ভীষণ অহংকারী মানুষ, অথচ সেই মানুষটি একজন সাধারণ মেয়ের ড্রেস টেনে ধরে পথ চলতে সাহায্য করছেন। এমন কাজ করতে গিয়ে অনেক উচ্চবিত্তরই আত্মসম্মানে বাঁধে, কিন্তু রাইমা খানের মাঝে সেই লেশমাত্র নেই। প্রথম সাক্ষাতেই রুশদির মনে রাইমা খানের জন্য একটি সফট কর্নার বা কোমল জায়গা তৈরি হয়েছিল। আর আজকের এই অতি সাধারণ একটি আচরণ সে জায়গাটুকুকে আরও গভীর করল। আসলে যারা প্রতিনিয়ত অবহেলা শিকার হয়, তারা সামান্য একটু ভালোবাসা বা গুরুত্ব পেলেই তা আগলে রাখতে চায়। এখন রুশদি রাইমা খানের বিশাল রাজকীয় বেডের উপর বসে আছে। ঘরটা সব বিলাসবহুল আসবাবপত্র দিয়ে সাজানো। রাইমা খান জরুরি কোনো একটা কাজে বাহিরে গিয়েছেন। এমন সময় কক্ষের ভিতরে প্রবেশ করলেন শেহজাদ খান। তাকে দেখা মাত্রই রুশদি দাঁড়িয়ে পড়ল। এর আগে কখনো সরাসরি দেখা না হলেও পাঞ্জাবিতে পরিহিত এই গম্ভীর এবং ব্যক্তিত্ববান মানুষটিকে চিনতে রুশদির এক মুহূর্ত দেরি হলো না। তিনি মন্ত্রী শেহজাদ খান। রুশদি মাথা নিচু করে তাকে বিনয়ের সাথে সালাম দিল। শেহজাদ খান স্মিত হেসে সালামের উত্তর নিলেন, বললেন, আমাদের তো এই প্রথম দেখা হলো মা, তুমি সালাম দিলে, এখন তো তোমাকে সালামই দিতে হয়। এই বলেই তিনি রাইমা খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাইমা, তোমার কাছে ক্যাশ আছে না? রাইমা খান মৃদু হেসে উত্তর দিলেন, জি আছে। তিনি আলমারির লকার খোলার জন্য পা বাড়ালেন। রুশদি বুঝতে ফেলল এর কারণ। সে কিছুটা সংকুচিত হয়ে শেহজাদ খানকে উদ্দেশ্য করে বলল, সালামি কেন দিচ্ছেন আঙ্কেল? আপনি আমাকে মা বলে ডেকে আপন করে নিয়েছেন, এটাই আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সালামি। আঙ্কেল, আঙ্কেল বলে তো আবার আমাকে পর করে দিচ্ছ মা। শেহজাদ খান খানিকটা রসিকতা সুরে বললেন। রুশদি তাৎক্ষণিক নিজের ভুল বুঝতে পারল। লজ্জায় আর কুণ্ঠে সে জিভ কেটে বলে উঠল, ছি, আপনাকে পর করে রাখবো কেন, ভুল করে আঙ্কেল বলে ফেলেছে। শেহজাদ খান এবার বেশ গম্ভীর হওয়ার ভান করে বললেন, ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম এই ভুল করলে আমি কিন্তু খুব মাইন্ড করব, বুঝতে পেরেছ? রুশদি মাথা নিচু করে বলল, জি, বুঝতে পেরেছে। রাইমা খান রুশদিকে আগলে ধরে বাড়ির লনে সাজানো সেই জকজকে অনুষ্ঠানস্থলে নিয়ে এলেন। উপস্থিত শত শত মানুষের গুঞ্জন ছাপিয়ে তখন মাইক্রোফোনে তাদের বাগদানের ঘোষণা দেওয়া হচ্ছে। রাইমা খান তাকে নিয়ে সোজা চলে আসলেন স্টেজে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল শেহজাদ খান এবং তার পাশেই দাঁড়িয়ে আছে ফারাজ। ফারাজের পরনে একটি কালো শুটকোট, যা তার ব্যক্তিত্বকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রুশদি একবার আরশোকে ফারাজের দিকে তাকালো, কিন্তু পরক্ষণে এক অজানা সংকোচের চোখ সরিয়ে নিয়েছে। তার বুকের ভিতরটা তখন তীব্র এক স্পন্দনে কাঁপছে। তারা এখন একদম মুখোমুখি, দুজনের হাতেই দুটো সোনার আংটি, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। রুশদি স্থির চোখে অপলক তাকিয়ে রইল ফারাজের মুখের দিকে। সে হয়তো খুঁজছে তা কি লুকানো ভালোবাসা, নাকি আগামী দিনের কোনো নিশ্চিত ভরসা। এক অদ্ভুত আশায় রুশদির মন তখন তোলপাড়। রুশদির মৌনতা আর দীর্ঘশ্বাস দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা দেখে ফারাজ নিচু গলায় বলে উঠল, আংটি পরানোর ইচ্ছা আছে, নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবে? ফারাজের আকস্মিক কথায় রুশদির ধ্যান ভাঙল। সে চমকে উঠে ফারাজের প্রসারিত হাতের দিকে তাকালো। আর কোনো দ্বিধা নয়, আর কোনো পিছু টান নয়। রুশদি ফারাজের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। এবার ফারাজের পালা। ফারাজ যখন রুশদির হাতটি নিজের হাতের উপর রাখল, সেই স্পর্শে রুশদির সারা শরীরে যেন এক স্রোত বয়ে গেল। ফারাজ রুশদির আঙ্গুলে আংটিটি পরাতে পরাতে বলল, নাও, তোমাকে দলিল করে নিলাম, এবার সময় করে বিয়েটা সেরে ফেলবো।
ফারাজের এই অভাবনীয় আর কিছুটা অধিকারবোধ সম্পন্ন কথাটি শুনে রুশদি স্তব্ধ হয়ে গেল। তার হৃদয়ের সবটুকু ভয় আর সংশয় যেন ওই এক মুহূর্তের কথায় কর্পূরের মতো উড়ে গেল। চারপাশ থেকে তখন করতালির শব্দ ভেসে আসছে। ক্যামেরার ফ্ল্যাশ বাল্বগুলো জ্বলে উঠছে বারবার। কিন্তু রুশদির কাছে সেই মুহূর্তের পৃথিবীটা কেবল ফারাজের ওই একটি ছোট্ট কথার মধ্যেই থমকে দাঁড়িয়ে রইল। পাপা, ঘুম আসছে না। শের ফারাজের প্রশস্ত বুকের উপর কচ্ছপ ছানার মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। অনেকটা সময় চেষ্টা করার পরেও ব্যর্থ হয় সে ঘুমাতে। ঘুম কিছুতেই তার দুচোখে দেখা দিচ্ছে না, একটু উকিও দিচ্ছে না। ঘুমটা কোথায় পালালো কে জানে। অনেক চেষ্টা করে যখন ঘুমাতে পারল না সে, একসময় ঘুমের উপরেই বিরক্ত হয়ে কথাটা বলে উঠল সে। ফারাজ তখন প্রায় ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল। সারাদিনের ব্যস্ততার পর বিছানায় গায়ে লিয়ে দিতেই গা ছেড়ে দিয়েছে। শেরের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতে ঘুমটা হালকা হয়ে গেল তার। তবে চোখ খুলে না, চোখ দুটো বন্ধ রেখে ঘুমের ঘুরে বলল, কেন, ওভার এক্সাইটেড তাই? শের তার বাবার বুকে মুখ গুজে দিয়ে অসহায় গলায় বলল, আই ডোন্ট নো পাপা। ফারাজ একটু নড়ে চড়ে শুয়ে বলল, তা এখন সমাধান কি? শের আবার মাথা তুলে বাবার দিকে তাকিয়ে একরাশ প্রত্যাশা নিয়ে বলল, তুমি ঘুম কিনে নিয়ে এসো। ছেলের কথায় তাজ্জব বনে গেল ফারাজ। ঘুম কেনা জিনিস নাকি, সে কোথা থেকে কিনে নিয়ে আসবে? ফারাজ বিস্ময় চেপে রেখে হেসে বলল, ঘুম তো কেনা যায় না পাপা। শের মুখ ফুলিয়ে বাবার দিকে তাকালো। তার পাপা তো দেখছে আজকাল বেশ মিথ্যে কথা বলতে শুরু করেছে। কিছুদিন আগে না বলল টাকা থাকলে সব করা যায়। শের এই ভেবে বলল, তুমি তো বলো টাকা থাকলে সব করা যায়, তাহলে এখন ঘুম কিনে নিয়ে আসো। ফারাজ খানিকটা ব্যাবাসাকা খেয়ে শেরের দিকে তাকালো। ছেলেটা আজকাল বড্ড বেশি লজিক দেখাচ্ছে। তার সামনে কিছু বলাই যায় না। কথাটা মনে রেখে সময় মতো ব্যবহার করে। না না, ফারাজকে এখন থেকে সাবধান হয়ে চলতে হবে। না হলে তার এই পুচকি কোথায় কোথায় যে তাকে ফাঁসিয়ে দিবে আল্লাহই ভালো জানেন। ফারাজ শেরকে বোঝানোর চেষ্টা করে বলল, আরে বাবা, টাকা থাকলে সব কেনা যায় মানে? দামি গাড়ি কেনা যায়, আইফোন কেনা যায়, তোমার প্রিয় চকলেটও কেনা যায়। কিন্তু ঘুম তো কোনো দোকানের সেলফে সাজানো থাকে না, তাই আর কেন যায় না। শের বাবার বন্ধ করে রাখা চোখের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কেন, তুমিই তো সেদিন বললে যারা অনেক বড় লোক তারা নাকি শান্তির ঘুম কেনে। তাহলে শান্তি আন্টির দোকান থেকে আমার জন্য 1 কেজি ঘুম কিনে নিয়ে আসো। ফারাজ চোখ খুলে তার এই ফুংটু ছেলের দিকে তাকালো। ফারাজ নিজেও হয়তো এতটা ফুংটু ছিল না যতটা ফুংটা তার এই ছেলে হয়েছে। সে কপালে হাত দিয়ে বলে, শান্তি কোনো আন্টির নাম না রে বাপ, ওটা মনের অবস্থা। আর ঘুম কেজি দরে বিক্রি হয় না, তুমি ঘুমালে এমনিতেই ঘুম আসবে। সে আপত্তি তুলে বলল, মোটেও না, আমি চোখ বন্ধ করে বসে থাকি কিন্তু ঘুম আসে না। আমার মনে হয় আমার ঘুমগুলো অন্য কেউ টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। তুমি নিশ্চয়ই কিপটেমি করে আমার জন্য ঘুম কিনোনি। ফারাজ আবার হাল ছেড়ে দিল। এই ছেলেকে তার দ্বারা বোঝানো সম্ভব না। সে বাড়ি নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আমি বড় কোনো সুপার শপে গিয়ে তোমার জন্য সবচেয়ে দামি 1 প্যাকেট ঘুম কিনে নিয়ে আসবো। খুশি? এবার অন্তত চোখটা বন্ধ কর। বলে ফারাজ আবার ঘুমাতে নিলে সে আবারও আপত্তি করে বলল, প্যাকেট করা ঘুম আমার চাই না, পচা হবে। তুমি বরং অনলাইন থেকে অর্ডার দাও। ডেলিভারি ম্যান যখন আসবে আমি নিজে চেক করে নেব যে ওটা আসল ঘুম নাকি হাই তোলা। ফারাজ চোখ খুলে ছেলের দিকে তাকিয়ে রইল। তার ছেলেটা পাগল টাগল হয়ে গেল না তো? এসব কী বকছে আবল তাবল? সে মনে মনে আওড়ালো, এ ছেলের পাল্লায় পড়লে আমার নিজের ঘুমটাই আজ চিরতরে উধাও হয়ে যাবে। ফারাজের ক্লান্ত শরীরে এখন একটু ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। তাই সে ছেলের কথায় রাজি হয়ে বলল, ঠিক আছে পাপা, আমি এখনই অ্যাপে ঢুকে অর্ডার কনফার্ম করে দিচ্ছি। আজকের মতো তুমি একটু ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। বলে ফারাজ চোখ বন্ধ করে ফেলল। সে আর কথা বাড়ালো না। এরই মধ্যে ঘুম চলে আসে ফারাজের। যখন ফারাজ ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে ঠিক তখনই আবার সে তাকে বলে ওঠে, পাপা, ইন্টারনেটে সার্চ দাও তো 1 কেজি ঘুমের দাম কত, গুগলে নিশ্চয়ই পাওয়া যাবে। আহ, আবারও শুরু হয়ে গেলে রেডিও। এর থেকে এখন পিছু ছাড়ানো সম্ভব না। ফারাজ বালিশের পাশে হাতে ফোনটা খুঁজল। ফোন হাতে নিয়ে অভিনয় করে বলল, এই তো সার্চ দিলাম, গুগল বলছে অনেক দামি জিনিস। পাপা, শিপু চাচ্চুটা সারাদিন ঘুমায়। শিপু চাচ্চুর নিশ্চয়ই অনেক টাকা, কারণ ও প্রতিদিন এত দামি ঘুম নষ্ট করে। ও কি ঘুমের ডিলার? হতে পারে। কাল শিপুকে জিজ্ঞেস করবো ও পাইকারি দরে ঘুম বিক্রি করবে কিনা। এখন তুমি ঘুমাও তো। আরেকটা কথা, যদি ঘুম কিনতে না পারো তাহলে অন্তত একটা ঘুমের রিমোট কিনে দাও। আমি বাটন টিপব আর অমনি টুস করে ঘুমিয়ে পড়ব, ডিরেক্ট ঘুম। আর যদি বেশি টাকা থাকে তবে আমার জন্য একটা রোবট কিনে এনো, যে আমার হয়ে ঘুমিয়ে দিবে আর আমি সারা রাত কার্টুন দেখব। আইডিয়াটা জোশ না?
ফারাজ আবার কপাল চাপড়াতে থাকে ছেলের এমন ভয়ঙ্কর আইডিয়ার কথা শুনে। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, বাবজান রে, তোমার এই আইডিয়াগুলো শোনাচ্ছে ঘুম কিনে নিয়ে আসা অনেক বেটার অপশন। কাল আমি সারাদিন তোমার ঘুমের ফ্যাক্টরি খুঁজে 1 বস্তা ঘুম কিনে নিয়ে এসে দিব। কিন্তু প্লিজ দয়া করে আমাকে এখন একটু ঘুমাতে দাও প্লিজ পাপা। ফারাজের কথায় সে খুশি হয়ে বলল, ডিল। তবে মনে রেখো ফ্যাক্টরি থেকে একদম ফ্রেশ ঘুম আনবে। বাসি ঘুম হলে কিন্তু আমি ফেরত দিব। ফারাজ মনে মনে ফোন করে সে রাত যাই বলুক না কেন সে কোনো উত্তর দিবে না। ছেলে নিজে পাগল হবে তো হবে, সাথে সঙ্গে নিয়ে পাগল হবে আমাকে। সেই মারাত্মক লেভেলের কথাগুলো শুনে মারাত্মক লেভেলের উত্তর দিতে গেলে ফারাজ আর ফারাজ থাকবে না। তাকে অতি দ্রুতই পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অস্তরাগের রং, লিখেছেন তেজরিন উম্মিদ। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।